জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। কেন্দ্রের হস্তক্ষেপে কারচুপি হয়েছে, ইস্তফা দেব না সাফ ঘোষণা মমতার। হার মেনে নেয়ার আহ্বান বিজেপির। বিভিন্ন স্থানে সংঘর্ষে দু দলের 2 কর্মী নিহত। তিস্তা চুক্তি বাস্তবায়নে পশ্চিমবঙ্গের নতুন নেতৃত্বের মন জয় ঢাকার কাজ নয়, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। মোদী সরকারের আন্তরিকতা বোঝা যাবে এবার, মত বিশ্লেষকদের। প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা। বাংলাদেশে এরকম জোরালোভাবে বলতে হবে যে কোনোভাবেই এখন আর তিস্তা চুক্তি না করার কোনো অপশন আপনারা দেখাতে পারবেন না। ব্যানার সাজানো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হল, সংসদ এবং ছাত্রদল কর্মীদের উত্তেজনা। তিতুমির কলেজে হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ। বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ি কিনতে সর্বোচ্চ ৮০ লাখ টাকা ঋণ পাবেন গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন, দ্বিগুণ করা হয়েছে ব্যক্তিগত ঋণের সীমাও। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। তুমি এতক্ষণ শিরোনামগুলো দেখলাম। শুরুতে জানাবো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর। নির্বাচন কমিশনের সহায়তায় শতাধিক আসন লুট করার অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। জোর করে হারিয়ে দেওয়ার দাবি তুলে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়িতে সংবাদ সম্মেলন ডাকেন মমতা। তৃণমূল নেত্রী দাবি করেন, নির্বাচন কমিশনের যোগসাজশে শতাধিক আসন লুট করেছে বিএনপি। জোর করে তাকে হারানো হয়েছে অভিযোগ করে মমতা ঘোষণা দেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। মমতার অভিযোগ, এই ষড়যন্ত্রে সরাসরি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে মমতার অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। এছাড়া পদত্যাগ না করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রীর মানসিক স্বাস্থ্য নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. আমি এমন কথা আগে কখনো শুনিনি বা দেখিনি যে কেউ নির্বাচনে হেরে যাওয়ার পরেও পদত্যাগ করতে অস্বীকার করে। মমতা ব্যানার্জি কি বোঝেন না যে বিধানসভার মেয়াদ তো এমনিতেও শেষ হয়ে যাবে, এরপর তো তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না। আমার মনে হয় না তার মানসিক অবস্থা ঠিক আছে। অন্যদিকে নির্বাচনের মাঠে লড়াই শেষ হতেই রাজ্য জুড়ে সংঘাত সহিংসতায় জড়িয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস। আলাদা সংঘর্ষে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একজন করে কর্মী নিহত হয়েছেন। এছাড়া বড়াইপুর, শিলিগুড়ি, কৃষ্ণনগর, বাঁকুড়া সহ রাজ্য জুড়ে বিভিন্ন স্থানেই তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগে তীর ছুড়েছে বিজেপি। ফল ঘোষণার পর থেকেই কলকাতা, কোচবিহার, হাওড়া এবং মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠতে থাকে। বেশ কিছু কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বীরভূমে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীকে মাটিতে ফেলে পেটানোর অভিযোগ ওঠে। দলটির অভিযোগ, নির্বাচনের পর বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করতে পরিকল্পিতভাবে এসব সহিংসতা ছড়াচ্ছে বিজেপি। অবশ্য তৃণমূল কংগ্রেসের এই সকল অভিযোগ অস্বীকার করেছে দলটি। তাদের পাল্টা অভিযোগ, নির্বাচনে হেরে বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মী এবং ভোটারদের হামলা করছেন তৃণমূলের কর্মীরা। হাওড়াতে এক বিজেপি কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে।
24 ঘন্টাও হয়নি, কমপক্ষে 300 থেকে 400 পার্টি অফিসে হামলা চালানো হয়েছে, কমপক্ষে 150 কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছে। এটাই হচ্ছে বিজেপির ভরসার মডেল। বিজেপি সহিংসতা করেনি। আপনি দেখান কোথায় আমাদের নেতাকর্মীরা কারো গায়ে হাত তুলেছে। আগের বার তো নির্বাচনের পর 18-19টা খুন হয়েছিল। সেবার রাতারাতি বিজেপির বেশ কিছু কার্যালয়ের দখলও নিয়েছিল টিএমসি। তিস্তা চুক্তি বাস্তবায়নে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকারের মন জয় করা বাংলাদেশের কাজ নয়, তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, যে দেশই প্রকল্পের কাজ করুক, জনগণের জন্য সরকার এই সংকটের সমাধান চায়। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে বাংলাদেশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। মন্ত্রী জানালেন, ভারতের মনোভাব বোঝা বাংলাদেশের কাজ নয়, তবে চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশটির সহযোগিতা চাওয়া হবে। আলাদা এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনবে না ঢাকা। এদিকে তিস্তা চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার এতদিন তৃণমূলের অনীহার কথা জানালেও এখন মোদী প্রশাসন কতটা আন্তরিক হয় তা স্পষ্ট হবে বলে মত বিশ্লেষকদের। আর পুশিনের ঘটনায় সরকারের প্রতিরোধ ব্যবস্থায় জোর দিতে বলেন এই নিরাপত্তা বিশ্লেষক। আগামী জুনে বন্ধু দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা কি ভাবছেন, কি করবেন, সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন, সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা। বাংলাদেশের এরকম জোরালোভাবে বলতে হবে যে কোনোভাবেই এখন আর তিস্তা চুক্তি না করার কোনো অপশন আপনারা দেখাতে পারবেন না। দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক এবং নির্বিঘ্ন রাখতে সরকার সবসময় দৃঢ় প্রতিজ্ঞ। পিরোজপুর জেলার বেহাল সড়কগুলো দ্রুত সংস্কার করে জনভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে পিরোজপুর জেলার উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন প্রকল্পসমূহের অগ্রগতি এবং বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত সেগুলোকে দ্রুত মেরামতের আওতায় আনতে হবে। বৈঠকে উঠে আসে বিগত সরকারের সময় পিরোজপুর সড়ক প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চিত্র। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম, পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য মাসুম সাইদি এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে হল সংসদের সঙ্গে ছাত্রদলের উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার রাত 10টার দিকে হলের মূল ফটকে সংসদ নেতারা ব্যানার টানাতে গেলে এই ঘটনা ঘটে। একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, শাহবাগ থানায় মারধরের ঘটনায় মহসিন হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলহাস আহত হন। সোমবার তার হামলাকারী হিসেবে হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিন হোসেনের ছবি সম্বলিত একটি ব্যানার হল ফটকে সাঁটানো হয়। ছাত্রদলের মহসিন হল শাখার নেতারা তা সরিয়ে ফেলে মঙ্গলবার রাতে পুনরায় এই ব্যানার টানাতে যান সংসদ নেতারা। এ নিয়ে দুপক্ষের মধ্যে এই উত্তেজনা তৈরি হয়। রাজধানী তিতুমির কলেজের আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছেন ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে 10টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এর আগে রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা 3 ছাত্রীর হলের সিট বাতিল করে কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, পূর্ব ঘোষণা ছাড়াইও 3 ছাত্রীর সিট বাতিল করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের হলে সিট ফেরত দেওয়ার দাবি জানায় তারা। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, অন্যায়ভাবে তাদের সহপাঠীদের সিট বাতিল করে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের এক নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্প 7 এবং 8-এর মাঝামাঝি তরজার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এপিবিএন জানায়, মোটরসাইকেল নিয়ে কেফায়েতুল্লাহ হালিম সহ কয়েকজন নিজ নিজ শেডে ফিরছিলেন। তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন আনসার সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। উদ্ধার করে প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতালে এবং পরবর্তীতে কুতুবালং MSF হাসপাতালে নেওয়া হয় তাদের। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কেফায়েতুল্লাহ হালিমের। ঘটনার পর জড়িতদের ধরতে ক্যাম্প এলাকায় পুলিশি অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় একটি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোগলিবাড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সীমান্তের মেইন পিলার থেকে বাংলাদেশের 10 গজ অভ্যন্তরে ড্রোন দিয়ে ভিডিও করছিল ভারতীয় 98 হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এ সময় হঠাৎই যান্ত্রিক ত্রুটির কারণে বিকট শব্দ করে ভুট্টা খেতে আছড়ে পড়ে এই ড্রোন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটা উদ্ধার করে বিজিবি সদস্যরা। বিষয়টি অস্বীকার করলেও পরে সেটি খোঁজার চেষ্টা করে বিএসএফ। এরপর সীমান্ত এলাকায় টহল জোরদার করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
সফরের হেমায়তপুর থেকে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দর পর্যন্ত ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে সরকার। 39 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 36,000 কোটি টাকা। মঙ্গলবার দুপুরে এ নিয়ে আয়োজিত এক কর্মশালায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অতীতের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট গ্রহণ করতে চায় না বিএনপি সরকার, তবে জনগণের উপকারে আসবে এমন প্রকল্প অগ্রাধিকার পাবে। মন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট চট্টগ্রামের সঙ্গে বরিশাল ও উত্তরবঙ্গের সরাসরি যোগাযোগ স্থাপন হবে, তবে গুরুত্ব দেন প্রকল্প বাস্তবায়নের আন্তরিকতা ও সততার উপর। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা, প্রকল্প বাস্তবায়ন কিংবা জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা দূর করার আহ্বান জানান মন্ত্রী। 2027 থেকে 2030 সাল পর্যন্ত ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কিছু গোল ঠিক না করে আমরা খালি আগের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট নিতে চাই না। যতটুকু বাস্তবায়ন করতে জানি বা পারবো সেইভাবে আমরা যদি প্রস্তুতি নেই, ডেফিনেটলি আয়োজন সার্থক হবে, এই প্রকল্প সার্থক হবে। যারা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য সুখবর। বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ 80 লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন, তবে অন্য গাড়ির ক্ষেত্রে ঋণের পরিমাণ হবে 60 লাখ টাকা। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী বৈশিষ্ট্যের কারণে দেশে ইলেকট্রিক এবং হাইব্রিড যানবাহনের চাহিদা বাড়ছে। জ্বালানি সংকটের কারণে সামনের দিনে গাড়ির চাহিদা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হাইব্রিড এবং ইলেকট্রনিক গাড়ি ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে ঋণের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থায়নের ক্ষেত্রেও দেয়া হয়েছে বাড়তি সুবিধা। 1 কোটি টাকা মূল্যের সাধারণ গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংক দিতে পারবে 60 লাখ টাকা, গ্রাহককে দিতে হবে 40 লাখ। তবে একই দামের হাইব্রিড বা ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ব্যাংক 80 লাখ টাকা দিতে পারবে আর গ্রাহককে দিতে হবে 20 লাখ টাকা। একই সাথে ব্যক্তিগত ঋণের সীমা বাড়িয়ে দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগে একজন গ্রাহককে ব্যক্তিগত ঋণ হিসেবে সর্বোচ্চ 20 লাখ টাকা দিতে পারলেও এখন দিতে পারবে 40 লাখ টাকা। দেশে কোথাও এখন লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জেলা প্রশাসক সম্মেলন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, যতটুকু লোডশেডিং হচ্ছে তা বিদ্যুৎ সঞ্চালন লাইনের ত্রুটির কারণে। জানান, দেশে পর্যাপ্ত জ্বালানির মজুদ আছে। বৈঠকে সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সরকারি বেসরকারি অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়। এর মাধ্যমে 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য আছে সরকারের। আর জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, তেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে। তথ্য ও প্রযুক্তি খাতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দিয়ে আইসিটি মন্ত্রী বলেন, গুজব এবং বুলিং প্রতিরোধে সরকার কাজ করছে। এখন কোনো লোডশেডিং কোথাও নাই। যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না, কিন্তু আমাদের যে জেনারেশন আছে সেই জেনারেশন দিয়ে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি। গত 16 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা একটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। রাষ্ট্রের প্রতিরক্ষা শুধু সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, এক্ষেত্রে গোটা জাতির সম্মিলিত দায়িত্ব আছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দর্শন বাস্তবায়নে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। জনকল্যাণমূলক এবং নিরাপদ রাষ্ট্র গঠনে সামরিক বেসামরিক প্রশাসনকে একসাথে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, পেশাদার, দক্ষ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী গঠনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। সম্মেলনে 3 বাহিনীর প্রধান ও সিভিল প্রশাসনের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনমুখী সশস্ত্র বাহিনীর গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সফল নির্বাচন অনুষ্ঠানে ডিসিদের ভূমিকার প্রশংসা করেন। বলেন, গণতন্ত্রের উত্তরণে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মার্কিন বাণিজ্য চুক্তি ভালোই হয়েছে। চুক্তি নিয়ে সমালোচনার আগে অন্যান্য দেশের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। 3 দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল। সফরের প্রথম দিনে শুরুতেই মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক করে এই দলটি। পরে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি তখনকার বাস্তবতা যা উত্তরাধিকার সূত্রে পাওয়া। এ বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান তার। দিনের দ্বিতীয় কর্মসূচিতে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে যারা সমালোচনা করেন তাদের অন্যান্য দেশের সাথে মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে দেখা উচিত। আলাদা বৈঠকের পর পরিবেশ মন্ত্রী বলেন, এই চুক্তিতে পরিবেশ নিয়ে অসম কিছুই নেই।
দেশের উন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়নে অঙ্গীকার করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাপানের নাগোয়া শহরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, দেশের প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছেন, তাই এই রায় বাস্তবায়ন না করা দেশের প্রতিটি নাগরিককে অপমান করা শামিল। বিরোধী দল হিসেবে সংসদের ভেতরে ও বাইরে এ নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াত আমির। অনুষ্ঠানে প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে উল্লেখ করে জাপানের আদলে একটি সমৃদ্ধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিরোধী দলীয় নেতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এখন পর্যন্ত 58 জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 13 বছর আগে 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে শুধু ঢাকাতেই 32 জন নিহত হওয়ার প্রমাণ পায় ট্রাইব্যুনাল। সেই সংবাদ যমুনা টেলিভিশনে প্রচারের পর আবার আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জে 20, চট্টগ্রামে 5 এবং কুমিল্লায় একজন নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে এই সংস্থা। সব মিলিয়ে এখন পর্যন্ত 58 জন নিহত হওয়ার প্রমাণ মিলেছে। এই মামলার 90% তদন্ত শেষ। 7 জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের আশা প্রসিকিউশনের। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি আইনশৃঙ্খলা বাহিনীর তৎকালীন প্রধানরা। আর তদন্ত চলাকালে গ্রেপ্তার আছেন 6 জন। বাংলাদেশকে একটা এডুকেশন হাব তৈরির ভিশন রয়েছে সরকারের, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সন্ধ্যায় রাজধানীর একটা হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা এবং করণীয় শীর্ষক আলোচনায় কথা বলেন তিনি। বলেন, 180 দিনের মধ্যে ইউজিসিতে পাবলিক প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সদস্য দেয়া হবে। মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে হবে। বিদেশ থেকে পড়াশোনা করে যারা দেশে এসে কিছু করতে চায় তাদেরও স্বাগত জানান মন্ত্রী। সরকার সংবাদপত্রের শিল্প উদ্যোক্তাদের সব রকম সহযোগিতা দিতে চায়, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, সমাজ, রাষ্ট্র, রাজনীতিকে যত বেশি জবাবদিহিতার মধ্যে রাখা যায় তত শাসন প্রক্রিয়া স্বচ্ছ হয়। এতে বেশি লাভবান হয় দেশ ও জাতি। কোনো গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কতখানি তার ডিজিটাল ডেটাবেস তৈরি করা হবে। এছাড়া প্রতিটি সংবাদপত্রের ওয়েস্টবোর্ড বাস্তবায়নের তাগিদ দেন মন্ত্রী। সংবাদপত্র শিল্প জগৎ অন্য কোনো মুনাফা ভিত্তিক শিল্প জগতের সঙ্গে তুলনা করা যায় না। গার্মেন্টসের শিল্প জগৎ অথবা যে কোনো পণ্য উৎপাদনের শিল্প জগতের সঙ্গে সংবাদপত্র শিল্প জগতের তুলনা হয় না। সে কারণেই আমরা এই শিল্প জগতের উদ্যোক্তাদেরকেও সব ধরনের সহযোগিতা দিতে চাই। পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক এক নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কালাইয়া বাণিজ্যিক বন্দরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী শাওন খান জানান, অভিযুক্ত নাজিমের পূর্বপুরুষের কাছ থেকে একটি জমি ক্রয় করেছিলেন তার বাবা। ওই জমির সীমানা নিয়ে দুপক্ষের মধ্যে বিভিন্ন সময়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে সালিশি বৈঠকে জমির অংশটুকু শাওনের পক্ষে বুঝিয়ে দেওয়া হয়। সেখানেই ঘর নির্মাণ করছিলেন নাজিমের বাবা। এই সময় সেখানে গিয়ে বাধা দেয় শাওন। কাজ বন্ধ থাকায় পরে নেতাকর্মীদের নিয়ে তাকে মারধর করেন ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম। এতে আহত হয়ে থানায় অভিযোগ করেছেন শাওন। তবে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত নাজিমের। তার পরিবারের দাবি, চাঁদা না দেয়ায় শাওন তাদের উপর হামলা করেন। এই সময় হাতাহাতির ঘটনা ঘটে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে পুলিশ। ওর বাবা ছিল, ওর ছোট ভাই ছিল, ওর দোকানে স্টাফ ছিল এবং ওর চাচাতো ভাই ছিল এবং ও কিছু শিবিরের সন্ত্রাসী নিয়ে আসছে আমাকে মারার জন্য এবং আমার উপর অতর্কিত হামলা করেছে। আমার কাছে চাঁদা দাবি করছে। দাবি করার পরে আমি ওনারে পোলাপান ভুলবশত বললে পালাইছে। ওটাকে আজকে আবার এই দৌড়ে এই বিষয় নিয়ে এই চাঁদা না দেওয়া আমার ছেলেকে দৌড়ে লাথি মারছে। নারায়ণগঞ্জে ফতুল্লায় অভিযান চালিয়ে বিভিন্ন মাদক, দেশীয় অস্ত্র এবং নগদ 10 লাখ টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। আটক করা হয়েছে সন্দেহভাজন 10 জনকে। র্যাব জানায়, মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র্যাবের অভিযানে হামলা ও 3 জনকে কুপিয়ে আহত করা হয়। এরপর থেকে বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র্যাব ও পুলিশ। এরই ধারাবাহিকতায় ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকার একটি 6তলা একটি 2তলা বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্রায় 5 মন গাঁজা, 10 থেকে 12,000 পিস ইয়াবা, টাকা গণনার মেশিন, ড্রোন, চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র উদ্ধার হয়। আটক করা হয় 10 জনকে। পরে জব্দকৃত মাদক, অস্ত্র ও টাকা সহ আটককৃতদের ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ছিল যমুনা নিউজ এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।